বিএনপির যে রাজনৈতিক আদর্শ সেটা বাস্তবায়নের জন্য যে একটা তরুণ ফোর্স দরকার, ইয়াং ফোর্স দরকার। ইয়াংদের একটা সুবিধাটা কি, ইয়াংদের কিন্তু কোনো পিছুটান নাই, কোনো পিছুটান নেই এদের। বললো যে এটা করতে হবে, সবাই একবার ঝাঁপাইয়ে পড়ছে। তো এরকম একটা ডেডিকেটেড ফোর্স দরকার পলিটিক্যাল পার্টিগুলো, এবং সেই ফোর্সটাই ছিল ছাত্রলীগ, সেই ফোর্সটাই হলো ছাত্রদল, সেই ফোর্সটাই হলো শিবির। আমি তো কখনো ক্ষমতায় ছিলাম না। না না, আমি বলছি না ক্ষমতার কথা বলছি না তো। মূল যে পলিটিক্যাল পার্টি, সেই পার্টির জামাতের যে আদর্শ, জামাতে আজকে যে একটা কর্মসূচি দেয়, সেটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আলটিমেটলি শিবিরের উপর পড়বে, এবং শিবির সেটা বাস্তবায়ন করার জন্য জানপ্রাণ লড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে একটা শিবিরের লোক আহত হোক, জামাতের নেতার চোখ দিয়ে এক ফুটে হলো পানি পড়বে, তার জন্য বিবৃতি দিবে। এটা হলো কি, এরা হলো সেই ওয়ার্কিং ফোর্স অথবা লাঠিয়াল বলতে পারি আরো সহজ ভাষায়। এটা কিন্তু এখন হচ্ছে রে ভাই, এটা আগেও ছিল, এখনো আছে। চরিত্রগত পার্থক্য একটুও নাই, মাত্রাগত পার্থক্য। গত কয়েকদিনের যে ঘটনা বলি, ক্যাম্পাসে যে সহিংসতা, সেই ঘটনাগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? এই একই জিনিস। আমি আপনার সিম্পল জিনিসটা বলি, আপনি তো প্রথমে একটু বলেনি, 24 আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগ এগুলি রাজত্ব করত। বিএনপির পোলাপান যারা আছে ওরা ঢুকতেই পারতো না, কারণ এদের সবাই কিন্তু চেনে, এদেরকে চেনা যেত না, এরা ওদের মধ্য করে ঢুকে পড়ছিল। এটা তাদের একটা স্ট্র্যাটেজি। আমি কিন্তু এই স্ট্র্যাটেজির ভালো মন্দ নিয়ে আলাপ করছি না। সার্ভাইভ করার জন্য তারা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা ভেতরে ঢুকে, তারা কিন্তু হলে থাকতো, হলে তারা নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে থাকতো, ডিবেটিং ক্লাব, অমুক ক্লাব, তমুক ক্লাব, অনেক ক্লাবে থাকতো। তারপরে কি হলো, যখন নাকি ছাত্রলীগ চলে গেল, তো যারা ছাত্র শিবির ছিল তারা তো হলে রয়েই গেল। তখন তো ছাত্রদল যখন যেটা কমিটি করবে, দেখলাম তো ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলকে কমিটি করতে পারছিল। ওদের তো প্রথম ঝামেলা হলো কমিটি করা নিয়ে, যে তারা হলগুলোতে কোনো কমিটি করতে দিবে না, ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি চলবে না, এগুলো তো আমরা শুনলাম হলে। তো ছাত্র রাজনীতি কি চলে নাই? চলবে না বলে তারা যে সমস্ত প্যানেল দিল, কেউ দলের নামে প্যানেল দেয় না, ছাত্র শিবিরের কোনো প্যানেল নাই। কিন্তু যারা ইলেক্টেড হয়েছে এরা কি, এটাকে ছাত্র শিবিরের লোক না? তো আবার যারা ছাত্র দলে যারা, ওরা তো কোনো প্যানেল দেয় নাই, ওরা আবার একটা কি করবে এখন, নাহলে বলবে কি যে ছাত্র রাজনীতি করে। তো এটা হলো কি, মানে স্ট্র্যাটেজিক্যালি এক একজন এক একটা সুবিধার মধ্যে আছে, কেউ কেউ অসুবিধার মধ্যে আছে। 2 বছর পার হয়ে গেছে, এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন তো বিএনপি চাইবেই যে তাদের যারা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে তারা হলগুলিতে আধিপত্য বিস্তার করুক, চাইবে, এটা স্বাভাবিক। দল চাইবে, ওরা না চাই কি করবে? এখন দলের চাওয়াটা বাস্তবায়ন করার জন্য তারা নানা ফন্দি ফিকির করে ঢোকার চেষ্টা করতেছে, এবং নিশ্চিত থাকেন আপনারা ঢুকবে, কেউ ঢুকবে না। ও যদি এখন যায়, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, ধরেন শাহবাগ ইউনিভার্সিটিতে গন্ডগোল হলো, যদি শাহবাগে যদি ছাত্র দলের সেক্রেটারি যায় আর যদি ছাত্র শিবিরের সেক্রেটারি যায়, পুলিশ কারে বেশি দিবে, গুরুত্ব দিবে? ওকে দিবে। তো সে সরকারি দল করে, কিন্তু আবার তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন আমলে দুইজনের সমান গুরুত্ব পাইতো, তখন দুইজনেই ঢুকছে, দুইজনেই গেল, তখন আবার ছাত্রলীগের কেউ কিন্তু পাত্তা পাইতো না। আর মানে 24 আগে ও ছাত্রলীগ গেলে এদের কোনো খুঁজেই পাওয়া যেত না। তো এইটাই হলো বাস্তবতা। সরকার যদি মনে করে, রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে আমাদের কোনো ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন থাকার দরকার নাই, স্টেট হইতে মনে করে, যদি দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ছাত্রলীগ ছিল, কিন্তু ছাত্রলীগের কমিটি কিন্তু বঙ্গবন্ধু বানিত না, সে তারা তাদের মতো করে স্বতন্ত্রভাবে চলার কথা বলছেন। মাসুদ কামাল, এই ছাত্র দল এবং শিবিরের মধ্যে যে সহিংসতার ঘটনা ঘটলো, এরপরে আরেকটি আলোচিত ঘটনা শেখ হাসিনার প্রেস মিট বা সংবাদ সম্মেলন। তো শিবির ছাত্রদল গন্ডগোলের পরদিনই, একদিন পরই ছাত্রদল সভাপতি রাকিব তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মাফিয়া হাসিনার বিচার সুনিশ্চিত করার জন্য পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ। জুলাইয়ের ছাত্র সংগঠনগুলোর মাঝে সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সুন্দর প্রতিযোগিতা ও গঠনমূলক সমালোচনা অব্যাহত থাকবে। ভুল বোঝাবুঝি হলে সেগুলো নিজেদের মধ্যে আলোচনার সমাধান করে নেব, কিন্তু খুনি হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে পুরো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তো বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা দেখছি যে ছাত্র সমাজ নিজেদের মধ্যে নিজেদের ইস্যু নিয়ে ঐক্যবদ্ধ হতে পারছে না। যখন নাকি হাসিনার প্রশ্ন আসছে, কোথাও একটা মিছিল দিচ্ছে বা হাসিনা ফিরতে চাচ্ছে, তখন তারা ঐক্যবদ্ধ। তাহলে এই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধকে শুধু হাসিনা ইস্যুর দরকার পড়ছে? না, আমি আপনাকে বলি,
এই ছাত্রদলের এই কমিটি আছে না, রাকিব এবং নাসির, এদেরকে আমি খুব পছন্দ করি এই কারণে এরা কথা খুব সুন্দর করে বলে এবং এদের মধ্যে এক ধরনের পরিমিতি বোধও আছে। সামনে বলা অবশ্য আমার প্রশংসা করা ঠিক না, তবু করলাম আর কি। তো এরা যেটা বলছে ঠিকই আছে। এটা তার আগে আমি আরেকটু বলে নিই, আমি কিন্তু আগে যা বলেছিলাম আমি কিন্তু ওই কথায় এখনও স্থির, আমি কিন্তু নড়ি নাই। এদের দুজনের বক্তব্য শুনলাম, দুজনেই আমার বিরোধিতা করলেন, তারপরে আমি আমার বক্তব্য ঠিক, এবং ওনারাও জানে ওদের এছাড়া কিছু বলার নাই, মানে এখান থেকে বেরিয়ে যেয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে যে তোমরা কি বলছো। এরাও তো আরও উপরে যেতে চায় না, ওটা যেতে হলে যাদের আনুকূল্য লাগবে, যাদের অনুগ্রহ লাগবে, তাদের কাছে জবাবদিহি করতে হবে। কতগুলো তথ্যগত ভুল আমি একটু বলে দিই। উনি যেটা বললেন যে এইবার ছাত্র ডাকসু নির্বাচন একদম সুন্দর হয়েছে, কোনো গোলাগুলি হয় না। ভাই, ডাকসু নির্বাচন আগের গোলাগুলি খুব একটা হয় নাই। আমি নিজে 4টা ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার মতো একজন ভাগ্যবান ব্যক্তি, মানে এত ভাগ্যবান লোক বলতে বাংলাদেশে খুব কম আছে। 82 নির্বাচন, হ্যাঁ আমি বললাম তো, আমি 80 নির্বাচন প্রথম ভোট দিয়েছে। 80তে মান্না আক্তার নির্বাচন ছিল, তো দেখছেন ক্যাম্পাসে? 82 নির্বাচন তো হ্যাঁ বেশি দেখছি, দেখবো না, আক্তার বাবলু ছিল, গ্রেনেড হামলা দেখেন না ওই সময়? ওটা তেমন কিছু না, আমরা তো ভোট হলে ছিলাম, আমরা দেখছি তো। এগুলো নাথিং ইম্পর্টেন্ট, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তারপরে যেটা হলো যে কবে হলো এইটি আপনার সুলতান মোহাম্মদ মনসুর এবং মোস্তাক হোসেন, এই যে আমাদের এখন যে মোস্তাক ভাই আসে, ডাক্তার মোস্তাক হোসেন, উনিও কিন্তু ডাক্তার জিএস শেষে হলো আপনার আমান খোকনের নির্বাচনের আগে হ্যাভি একটা গন্ডগোল হয়েছিল, ওই অভির সঙ্গে অনেক কিছু হয়েছিল, কিন্তু ইলেকশন কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে ভাই, ইলেকশনে কোনো ঝামেলা হয় নাই। আর রেগুলার স্টুডেন্ট বলে আপনাকে, ওই বহিরাগত সবসময় কিছু না কিছু থাকে, সব সময় থাকতো। হয়তো এই সময় শিবিরের পলিটিক্স ভাই একটু নিয়মতান্ত্রিক, তো ওরা কিন্তু কমিটি ঠিক সময় করে, কমিটি হলে পরে আপোষে তারা পথ ছেড়ে দেয়, এটা একটা নিয়মতান্ত্রিক, এটা ভালো। আমার কিন্তু এগুলিতে কোনো কিছুতে কোনো আপত্তি নাই। আমার খালি আপত্তি হলো এই ছাত্ররা যখন মূল রাজনৈতিক দলের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য জীবন লড়িয়ে দেয়, আমার এটা নিয়ে আপত্তি। এটা দরকার নাই কোনো, আপনি রাজনীতি করেন, আপনি এখানে স্টুডেন্ট পলিটিক্স করেন, স্টুডেন্টের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করেন। আপনার চিন্তা হচ্ছে মতিউর রহমান নিজামীকে এস্টাবলিশ করতে হবে, আপনার চিন্তা হচ্ছে বেগম জিয়াকে ওখান থেকে ছবি সরাতে হবে। এই চিন্তা যে চিন্তা কথাটা বললো আর কি, এই চিন্তাটা তো স্টুডেন্টদের চিন্তা হওয়ার কথা না, এটা পলিটিক্যাল পার্টিগুলি ভাববে। আচ্ছা যাক, এই প্রশ্নটা নিয়ে অনেক আলাপ করা যায়, এটা নেওয়া করবো না। যে আপনার মূল যে প্রশ্নটা, এই যে বলো না যে আমরা ওই জায়গায় ঐক্যবদ্ধ, এই জন্যই বলছিলাম যে ওরা খুব সুন্দর করে কথা বলতে পারে এবং এদের মধ্যে পরিমিতি বোধটাও ভালো। আসলেও তাই। আমাদের যে আপনার 24-এ যে আন্দোলনটা হয়েছিল কেন বলেন? সবাই তো একত্র হয়েছিল, কেন হয়েছিল? সবার কাছে একটা কমন ভিলেন ছিল, ছিল শেখ হাসিনা, এবং একটা কমন ভিলেন ছিল বলেই দেশের সমস্ত মানুষ সেই আন্দোলনে ঐক্যবদ্ধ হতে পারছিল, তাহলে হতো না। কিন্তু বিএনপি লোকেরা আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি অত্যাচারিত দল, 15টা বছর আওয়ামী লীগ বিএনপিতে একটা বড় দল, যে টর্চার করছে। জামাতও টর্চার দল, জামাতকে তো মানে ধাক্কাতে প্রায় বাইরে করে দেয়, অগাস্টের 1 তারিখ কিন্তু নিষিদ্ধ করে দিল। এই দুটো দলই তো অত্যাচারিত। কিন্তু এই পুরো আন্দোলনে আপনি দেখেন, জুলাই মাসের পুরো পত্রিকাগুলি পড়েন, পুরো আন্দোলনে একবারও জামাতও বলে নাই, বিএনপিও বলে নাই এই আন্দোলনে আমি আছি। কেন বলে নাই? এটা বললে পরেই আন্দোলনটা নষ্ট হয়ে যেত। এটা ছিল তাদের স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিক্যাল কারণে সারা দেশের মানুষ। আমার যে প্রশ্নের জায়গাটা সেটি হলো নিঃসন্দেহে যে কমন ভিলেনের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ বটে, এখন ডেভেলপমেন্টের প্রশ্নে, সহাবস্থানের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, ক্যাম্পাসে শান্তির প্রশ্নে তারা তো ঐক্যবদ্ধ হতে পারে, শুধু হাসিনা ইস্যুতেই কেন? না, এটা হওয়া সম্ভব না। আমি বলি আপনাকে মূল ঘটনাটা বলি। ওই সময় তো একজনকে সরাইতে হবে, উনি যখন চলে গেল, এখন কি? এখন হইলো যে আমি জামাত এবং বিএনপি এদের পলিটিক্স কি সেম? তা তো না। বিএনপি এখন যেভাবে দেশ চালাচ্ছে, জামাত যেত ক্ষমতায়, জামাত কি এইভাবে দেশ চালাইতো? চালাইতো না তো, দুটো তো দুই রাজনীতি করে। এখন দুই রাজনীতি যখন করে, যখন দেশ চালানোর প্রশ্ন, আওয়ামী লীগ তো নাই, ধরেন আওয়ামী লীগের পলিটিক্স নাই এখানে, জামাত আর বিএনপি দুজনে দুই পলিটিক্স নিয়ে আসছে, তারা তো চেষ্টা করবে যে আমার পলিটিক্সটাকে আমি জনগণের এস্টাবলিশ করার জন্য চেষ্টা করবে, এবং এই জন্য তারা এই লড়াইটা হবেই। তবে যে কথাটা রাকিব যেটা বলেছেন, আমি ওটা বলি আপনাকে, ওটা খুবই একটা বার্নিং পয়েন্ট। এটা আমিও বলি যে আপনারা ঝগড়াঝাটি করেন ভাই, কোনো সমস্যা নাই। এই যে এনসিপি ঝগড়া করে, জামাত ঝগড়া করে 10 মিনিটের মধ্যে ফালাই দিবে, অমুক করবে তমুক বলে না, এই
আজহারুল একদিন বলছিল যে 13 দিনের মধ্যে শেষ করে দেবো, জি। বলছিল। ওনাদের কাছে আমার অনুরোধ, ভাই এই ঝগড়া করেন সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখেন ঝগড়া করতে যে এমন পরিস্থিতির উদ্ভব করেন না যাতে নাকি তাদের আবার ঢুকে পড়াটা ত্বরান্বিত হয়, ওটা একটু খেয়াল রাখেন। নাসির, আপনার কাছে আসবো। শেষ যে কথাটি বলছিলেন মাসুদ কামাল, যে ঝগড়া করেন, অন্য কিছু করেন না, এই ঝগড়া থেকে আমরা দেখছি সহিংসতার দিকে চলে যাচ্ছে। যখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরস্পর কর্মসূচি ডাকার কারণে 144 ধারা জারি হলো, পরের দিন সন্ধ্যার আগে 144 ধারা তুলে নেওয়ার সাথে সাথে দেখলাম ক্যাম্পাসের আশপাশে রামদা, রড, একেবারে নতুন নতুন মনে হলো যে সামুরাই, মানে এখনো ব্যবহারও হয় নাই, চকচক করতেছে, কেউ কেউ বস্তায় ভরে অস্ত্র নিয়ে এসে তারা ক্যাম্পাসের সামনে পাহারা দিচ্ছে। এটি কেন ঘটছে এবং অভিযোগ আপনাদের দিকে? দেখুন, আবারও আমি বলছি যে সংঘাত যেখানে সূত্রপাত হয়েছে সেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেটি রাত্রির বেলা, এবং সেখানে শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরাই শুরুতে হামলা সূত্রপাত করেছে। তারাই লাঠি সোটা, দেশীয় অস্ত্র, লগি বৈঠা এগুলো নিয়ে হামলা করেছে। এটার একটা প্রামাণিক লগি বৈঠা শিবির কেন আনবে? লগি বৈঠা, লাঠি তো কাছাকাছি একই জিনিস এনেছে। এটা হচ্ছে ধরুন শিবির, এটা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে শিবিরের একটা ঐতিহাসিক চরিত্র আছে। তাদের মারামারির ধরন, সংঘাত, রক্কাটার, এগুলো ঐতিহাসিক চরিত্র। তারা ভিন্ন ভিন্ন জায়গায় এগুলো প্রদর্শন করে। আপনি খেয়াল করে দেখবেন যে ধরুন শিবির রক কোথায় কেটেছে অতীতে। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো রক কাটতে পারেনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রক কাটতে পারেনি, বা ঢাকা কলেজে, তিতুমির কলেজে কখনো রক কাটতে পারেনি। মানে ঐতিহাসিকভাবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিবির সাংগঠনিকভাবে তুলনামূলক শক্তিশালী, শিবির সেখানে তাদের আচরণটা ধরেন রাক্ষসে পানি হিসাবে যদি আপনি বলেন, হায়না নেকটের মতো তারা সেখানে আচরণ করে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চিটং বিশ্ববিদ্যালয়ে, ইদানিং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে শিবির সাংগঠনিকভাবে একটু অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলক একটু শক্তিশালী। কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলকভাবে শিবির অতটা শক্তিশালী না, সেখানে তারা অনেকটা ধরেন নিরীহ প্রাণী, বেড়া, ছাগল, এগুলোর মতো একটু নিরীহ টাইপের তারা আচরণ করে। এখন দেখেন আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে। রাজশাহীতে দেখেন তাদের একজন ওই যে তাদের সমর্থিত যে জিএস, সে তো রামদা দিয়ে এসে শিক্ষার্থীদের আক্রমণ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে। কিন্তু এটা ছাত্রদলের কারো হাতে অস্ত্র ছিল না। না, আমি শেষ করি। এটা কিন্তু অন্য শিক্ষা প্রতিষ্ঠানে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনি দেখতে পারবেন। আপনি দেখেছেন কোথায়? ঢাকায় আলিয়া মাদ্রাসাতে। কারণ ওই আলিয়া মাদ্রাসাতে তাদের সাংগঠনিক শক্তি তুলনামূলক একটু ভালো। আমি প্রশ্ন করেছিলাম আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে, যে সেখানে সবচেয়ে বেশি অস্ত্রের মহড়া দেখা গেছে, পত্রিকায় ছবি আসছে, টেলিভিশনে আসছে। যাক, আমি একটু সিবগাতুল্লাহ আপনার কাছে আসি। আপনারা যে অভিযোগ করেছেন যে তারা ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাশে যে আপনারা গণজামায়াত কর্মসূচি দিলেন, সেখানে দেখা গেল ছাত্র শিবিরের সবার হাতে জিআই পাইপ। বলা হচ্ছে যে এই সময় জিআই পাইপের বিজনেসটা ভালো হয়েছে, দুই পক্ষের হাতেই জিআই পাইপ দেখা গেছে। তা আপনাদের হাতে হাতে এই জিআই পাইপটা আপনাদের তুলতে হলো কেন? এমনি কি প্রতিবাদ করা যেত না? এখানে কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হলো যে ইসলামী ছাত্র শিবির একবারে লিজুর ভিত্তিক জায়গাটা যদি বলি, আমরা ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করে থাকি, ঠিক আছে? কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা ক্যাম্পাসে কাজ করে থাকি না। এবং আমাদের সংবিধানটা এরকম যে আমাদের সংবিধানে কারো কোনো লেজুর ভিত্তি নাই। ইসলামী ছাত্র শিবির ইটসেলফ মানে তার অর্গানাইজেশনকে রান করে থাকে। তো এটা তো মনে হয় যে একটু মিসকনসেপশন আছে, কিন্তু এটাই হলো বাস্তবতা যে শিবির তার মতো করে চলে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মূলত বাংলাদেশের যে মনে করেন যে বল প্রয়োগের রাজনীতি, এরপরে ক্ষমতা কুক্ষিগত করে শিক্ষার্থীদেরকে জিম্মি করার রাজনীতি, এটা নিশ্চয়ই মাসুদ কামাল ভাই আমার সাথে এগ্রি করবেন যে এটা সবসময় আসলে সরকারি দলের পক্ষ থেকে হয়ে থাকে প্রত্যেকটা জায়গায়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে বল প্রয়োগের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলে সরকারি দলের পক্ষ থেকে হয়ে থাকে। তো এরকম একটা জায়গায় আমরা মানে ভয়ের সংস্কৃতির যে মুক্তি, আসলে এটাই তো আমরা চাই। জুলাই তো আসলে এটার জন্যই বলা যায় যে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। আমরা আসলে এটা চাই না। এবং হচ্ছে ভয় সংস্কৃতির মধ্য দিয়ে যারা শিক্ষার্থীদের কাছাকাছি যাইতে চায়, ঠিক আছে, তারা আসলে আলটিমেটলি তো তারা তাদের থাকে না। ছাত্রলীগ যারা হলে থাকতো, বেনিফিশিয়ারি ছিল, তারা তো আসলে ছাত্রলীগ করে না,
ঠিক আছে, তো এই আমি জায়গা যে থেকে আমাদের প্রশ্নটি মনে হচ্ছে রাখলাম যে আপনার ছাত্রদের কাছে, যে এই যে যখন একটা সাধারণ হয়তো কোনো বিভেদ থাকে, দ্বন্দ্ব থাকে, সেটি সহিংসতায় গড়াচ্ছে এবং উভয়ের হাতে আমরা অস্ত্র, লাঠি। আমি ওইটাতে যাচ্ছি, আপনাদের এই আমি GI ওইটাতে পাইপ যাচ্ছি। নিয়ে মহড়া আমরা তো দিতে হলো আমাদের কেন ঢাকা আমাদের জিআই বিশ্ববিদ্যালয়ে? পাইপ নিয়ে, মানে এটা মনে হয় ভুল, আপনি একটু ভালো মতো দেখবেন যে আমি দেখেছি আগের দিন যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহিংস, আপনাদের লোকেরা কেউ কেউ মার খেয়েছে, পরদিন আবার আমাদের 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 পক্ষ থেকে যেটা হয়েছে সেটা হলো যে জগন্নাথ মানে ঢাকালিয়ায় যেটা হয়েছে, দেখেন আমরা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএসকে সেখানে মারা হয়েছে এবং একই রকম ঢাকালিয়াতে মারা হয়েছে। কিছু কিছু জায়গায় তারা প্রতিরোধ করে তুলেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামের কথা বলছেন সেটা কিন্তু সেখানে কিন্তু অনেক পতাকা ছিল, জুলাইয়ের ফেস্টুন ছিল, ইত্যাদি ছিল। ঠিক আছে, দুই একটা ফেস্টুন হয়তো খুলে গেছে, এগুলোকে ছাত্রদল পোর্ট্রে করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা তো একবারে যদি একবারে যদি দেখায় যে দেখেন যে আমাদের যেই আক্রমণগুলো ঘটেছিল, আমি আশা করতেছি সবাই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সেই আক্রমণে একজন খুনি জড়িত। ঠিক আছে, ঢাকালিয়ার আক্রমণে এখানে হচ্ছে যে নয়নের পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে একটা হত্যাকাণ্ড, তোফাজ্জলের খুনি শেখ রমজান আলী রকি। আমি জানি না উনি ছাত্রদলের কি রাজনীতি করেন, তার সাথে আছেন। দেখেন ঢাকা কলেজে এই যে পিস্তল নিয়ে করতেছে, এইভাবে করে দেখলে আসলে আমরা দেখবো যে মানে প্রত্যেকটা জায়গায়। কিন্তু আমরা যেটা করেছি সেটা হয়তো বা আপনি পতাকা অথবা একটা পাইপ দেখাই বলতেছেন, কিন্তু আমরা এগুলো পতাকা নিয়েছিলাম মূলত প্রোগ্রাম এবং একটা পতাকার সাথে তো লাঠি আপনাদের দরকার হচ্ছে, একটা শান্তিপূর্ণ এবং একটা শান্তিপূর্ণ মিছিলে ছিল। সাংবাদিক মাসুদ কামাল, কোন দেশের পতাকা ছিল? যে সাংবাদিক মাসুদ কামাল, যেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো ছাত্রদল হোক আর ছাত্র শিবির হোক, যেই সহিংসতায় যুক্ত হবে তাকে দমন করা, তাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা দেখলাম ঢাকা আলিয়ার ঘটনায় কিংবা ঢাকা কলেজেরও ঘটনায় কিংবা রোকেয়া বিশ্ববিদ্যালয়, পুলিশের সামনে লোকেরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, মারামারি করছে, কিন্তু তেমনভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে না। ছাত্রলীগের আমলেও এটা আমরা দেখেছি, পুলিশের সামনে ছাত্রলীগ বেমালুম ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিছু বলছে না। আসলে এটি কেন হচ্ছে আপনার মনে হয়? এটা হচ্ছে এই কারণে যে পুলিশ তো আসলে আপনার আওয়ামী লীগ আমলে তাদের যে চরিত্র ছিল, আমাদের পুলিশের চরিত্র এইটাই এখনো। ওই চরিত্রটা কি? চরিত্রটা হলো যে আমরা ওরা আসলে কনফিউজ থাকি, আমি কাকে ধরবো, ধরলে তাকে আমি রাখতে পারবো না, আবার ধরে না আমাকে আবার বদলি করে দেয়। এই সমস্ত কনফিউশন কিন্তু ওদের মধ্যে আছে। এটা সাধারণত সরকারি দলের অনুকূলেই তাদের এই কনফিউশনগুলি কাজ করে। এখন এটা আমরা কিন্তু সাধারণত বলছি, কিন্তু সেটা কি শুধু পুলিশের দোষ নাকি পুলিশকে যারা পরিচালনা করে? আমি তো এটাই বললাম, বদলিটা তো পুলিশের কে কেউ না কেউ করবে। কে করবে? আমি করতে পারবো, আপনি করতে পারবেন? পারবেন। আমার যদি ক্ষমতা থাকতো আমি তো রাজশাহীর সমস্ত পুলিশকে ক্লোজ করতাম। আমার তো সে ক্ষমতা নাই। আমি বলতে পারবো রাজশাহীতে আমার যে ঘটনা ঘটাইছে, যাদেরকে মারছে তাদেরকে অ্যারেস্ট করছে, আমার কিন্তু একটা মামলা পর্যন্ত কেউ নিল না। আমি তো পুলিশকে অ্যারেস্ট করতাম, তোমাদের পুলিশের উর্দি থাকাই তোমার শরীরে উচিত না। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আপনি তাকে তো তার বিরুদ্ধে মামলা তো করবেন। যে মারলো তার প্রকাশ্যে আমরা দেখলাম বেলচা নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে এই কাজ করার জন্য? ওখানে তো মারামারি হয় নাই, কেবল মাইর হয়েছে। কি হয়েছে? প্রেস কনফারেন্স করলো, শিবিরের সভাপতি ছিল ওইখানে ভিপি, আর এরা কিভাবে সে তারা সাংবাদিকদের থ্রেট করলো, তোমাদের আমরা দেখে নেব। কি ভাই, তো এইগুলি বলে তো লাভ নাই। এখন পুলিশ হলো কনফিউজ। পুলিশ কনফিউজ এই কারণে পুলিশ বুঝতে পারে না আমি কি করলে পরে আমার কর্তা খুশি হবেন। আবার দেখেন তাহলে বলার পরে রাজশাহীতে এটা হলো কেন? ওটা তো ওখানে তো বিএনপি ক্ষমতায় নাই, মানে ওখানে এখনো তো বিএনপি ক্ষমতায় আছে। তো ওখানে বিএনপির পুলিশ এই আচরণটা কি কারণে করলো? ওইটা আবার আরেকটা কারণ আছে, ওটা একটা দীর্ঘমেয়াদী কারণ আছে। ওই কারণটা হলো বিএনপিও কিন্তু ভয় পায়। বিএনপিও চিন্তা করে আমি এই সমস্ত ঘটনায় যদি শিবিরের বিরুদ্ধে অ্যাকশনে যাই তাহলে এমনি আমি বলে নেই এই সময় যে গভর্নমেন্টটা আছে, আমি এই গভর্নমেন্টটাকে একটু দুর্বল সরকার হিসেবে বিবেচনা করি। দুর্বল নাকি নমনীয়? দুর্বল আমার বিবেচনা। আমি বলি পর আপনি বলেন ভাইয়া, আমার সঙ্গে আপনার মতে মিলবে না তো। আমার সঙ্গে আমার বউরই মত মিলে না, আপনার মত থেকে মিলবো? আমার সঙ্গে কারো মতে মিলার দরকার নেই, আমি আমার মতই বলি। স্বতন্ত্র হ্যাঁ, আমি আমার মতই বলি। আওয়ামী লীগ বিএনপির ভয়টার কথা আমি বলি। বিএনপি এটা একটা দুর্বল সরকার, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার অবজারভেশন যে এটা। তারা শিবিরকে ভয় পায়, তারা 7 জনের দল, একটা হলো আপনার এনসিপি, ওরে ভয় পায়।
যদি ওরা কিছু বলে থাক, থাপ থুপ করে চলি। এইভাবে আপনি সরকার চালাতে পারবেন না ভাই। মানুষ, সাধারণ মানুষ সরকারের কাছ থেকে একটা দৃঢ়তা আশা করে। ভাই দায়িত্ব নিছেন আপনি, দেশ চালাবেন আপনি। জি, আমি তো ভাই জামাত যেটা করতেছে এটা জামাতের পলিটিক্স, ওদের করবেই। জামাত কি চায়? জামাত চায় আগামী নির্বাচনে আমি ক্ষমতায় আসবো। এটা চাওয়াটা তো অন্যায় না, অন্যায় না তো। এবং এই ক্ষমতা আসার জন্য তাদের এখন ইমিডিয়েট লক্ষ্যটা কি? বিএনপিকে বোঝাই দেওয়া মানুষকে যে বিএনপি পারতেছে না। এখন জামাতের চিৎকার যদি বিএনপি ভয় পায়, তাহলে এর জন্য বিএনপি ভুগবে। কেন অ্যাকশন হবে না? আজকে যদি মনে করেন ঢাকায় প্রত্যেকটা এলাকায়, ঢাকা বলেন, চিটাগাং বলেন, আপনি সরি রংপুর বলেন, রাজশাহী বলেন, এই গন্ডগোলের জন্য কারা দায়ী? যেমন ধরেন আপনার হবিগঞ্জের ঘটনা, এনসিপির লোকগুলি পিটাইলো, ছবি সব দেখা গেছে তো ভাই। এই ছবির লোকগুলিকে কেউ চেনে না, লোকাল লোকজন চেনে না। আপনি ছবির লোকগুলিকে অ্যারেস্ট করেন, বিচার করেন, আপনি কাউকে আটকেছে? আমি তো ওই জন্যই বলছি, যদি এরা ধরা না পড়ে তাহলে আমি বিশ্বাস করব এটা ছাত্রদল করছে। ধরা তো পড়ে নাই। জি। ওগুলো যদি ছাত্রলীগের হইতো, ধরতে 10 মিনিট লাগতো। এগুলো তো লাভ নেই রে ভাই। নাসির- ভাই আমাদের দেশে আমরা এইগুলি দেখে আসতেছি। আমার ধারণা, আমার বয়স হয়ে গেছে, আর কদিন আইন শৃঙ্খলা বাহিনী এগুলো শক্ত দেখতে দেখতে পদক্ষেপ মরবো। নিলে হয়তো এই সহিংসতাগুলো আরো কমানো যেত। নাসির, আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়, এর আগে আলোচনায় সিবগাতুল্লাহ তুলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নেতা 15 বছর আগে, হিমেল, তার 15 বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারপরেও তিনি নেতা থাকছেন কিভাবে? দেখুন, এটি উনি হিমেল হয়তো আমরা একটা না, চরিত্র বললাম, না, এটি বলা হয়। এটি ওনার একটু অনুমান নির্ভর, এটি ওনারা প্রায় বলে থাকেন। আমি একটু বলি, এটি 15 বছর না, মানে নেতৃত্বে একটু বয়স বেড়েছে, কিন্তু সেটি কোনোভাবে 15 বছর না। না, আমি একটু বলছি, আমরা সারা দেশে 2008-9 সেশন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের খুবই নিয়মিত শিক্ষার্থী, ঢাকার কয়েকটি বড় ইউনিটে আমরা এখনো সাংগঠনিক ক্রাইটেরিয়া এখনো আমরা কমিয়ে নিয়ে আসতে পারিনি। এগুলো আমাদের 5 আগস্টের আগের লিডারশিপ, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা কাজ করেছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ওনারা কারা নেতৃত্বে ছিলেন, আদৌ ছিলেন কিনা, বা সবাই ছাত্রলীগে ছিলেন, তো বা সেগুলো ওনারা বলেন না, শুধু আমাদের নেতৃত্বের ক্রাইটেরিয়া নিয়ে কথা বলেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিমেল দীর্ঘ ফ্যাসিবাদ বিরুদ্ধে যেরকম আন্দোলনে ভূমিকা রেখেছেন, তেমনি জুলাই আগস্টে শিক্ষার্থীদের অধিকারের জন্য আন্দোলন করেছেন। এমনকি এই যে ইন্টারিয়ামের সময় আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের যে সমস্যা নিরসনের জন্য কাজ করেছেন, পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেছেন। সুতরাং আমি মনে করি এরকম একজন শিক্ষার্থীকে যে 15 বছর আগে স্টুডেন্টের শিপ শেষ হয়েছে এরকম বলা খুবই দুঃখজনক। হ্যাঁ, কয়েক বছর আগে শেষ হয়েছে, কিন্তু এখনো তার সেকেন্ড মাস্টারশিপ চলছে। সুতরাং এটি আমরা মনে করি অচিরে আমাদের এমনি ঢাকার কয়েকটি ইউনিটে আমরা নেতৃত্ব পরিবর্তন করব বলে আমরা মনে করি। সিবগাতুল্লাহ যে অভিযোগটি তুলতে চেয়েছেন নাসির, এবং তোলা হয় যে আপনাদের যে গুপ্ত রাজনীতির যে অভিযোগ, আপনারা এখন আসলে কতখানি উন্মোচিত? এখনো আপনাদের তো ভেতরে ভেতরে আপনারা ক্যাডার ভিত্তিক সংগঠন পরিচালনা করছেন, ছাত্রলীগকে ছাত্রলীগের ভেতরে ছিলেন, এখনো তাদের লোকেরা আপনাদের দলে আছে সংগঠনে, এমনটি অভিযোগ করা হয়। অভিযোগ তো আসলে অনেক কিছুই করা হয়। দেখেন এখানে যেটা যে ওনারা আসলে মানে বাংলাদেশের বর্তমান যারা শিক্ষার্থী আছে বিভিন্ন ক্যাম্পাসে, তারা কিন্তু সবাই মানে খুব বেশি স্বাধীন চেতা, ঠিক আছে? এবং শিক্ষার্থীরা কেন স্বাধীন চেতা? শিক্ষার্থীদের মনস্তত্ত্বে দেখবেন যে একটা পরিবর্তন এসেছে। কারণ হচ্ছে তারা 17 বছরে দেখেছে এবং 17 বছরের শাসনকে শিক্ষার্থীরা মূলত ভেঙে দিয়েছে। যে বিগত 17 বছরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, শিক্ষার্থীদের হাত ধরেই শুরু হয়েছে এবং আওয়ামী লীগের পতন হয়েছে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তো এই জায়গা থেকে বর্তমান সরকারও আসলে সাধারণ শিক্ষার্থীদের এই সম্মিলিত শক্তিটাকে অনেক বেশি ভয় পায়। যার ফলে যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি, একজন ভালো প্রশাসনে ভালো কাজ করে, তিনি দুর্নীতি একটু কম করেন, তাহলে তাকে দিয়ে দেয় আর কি, এই তুমি জামাত করো, তুমি এই শিবির কর্তা, তুমি এরকম আর কি, যে তাকে সাইড করার জন্য। তো এখন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে ছাত্রদল আসলে এই আওয়ামী লীগ যে ফোবিয়ায় ভুক্ত, আওয়ামী ফোবিয়াটা আসলে মানে ছাত্র দল অথবা বর্তমান সরকারেরও কাছে আমার মনে হয় যে তারা এই ফোবিয়ায় ভুগতেছে। যার ফলে তারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনকে তারা আসলে এটা শিবির, যেমন আমি যদি আজকে বলি, আজকে বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রদল সেখানে হামলা চালাইছে, শিক্ষার্থীরা কিন্তু সবাই মিলে প্রতিরোধ করছে।
এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্রদল বুটেক্সে শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। শিক্ষার্থীরা না, এইভাবে শিবির। করে শিবির না, শিক্ষার্থী এই যে বলে তো কিছু আপনি সব নাই। জায়গায় এই যে না, এটাই না, না, বলতেছি। না, 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 যে দেখেন আপনাদের শোনেন, আমি বলি দেখেন গত মানে এখানে 1.5 বছরের বেশি এখানে সময় ধরে দেখেন এই যে শিক্ষার্থীদের নাম করে কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার এখানে করে যে এই যে আন্দোলন আমি হয়েছে, আমি আপনার প্রত্যেকটা আপনার শিবির সময় দ্বারা আপনি নিয়ন্ত্রিত। বলবেন, আপনার সময় আপনি না, না, বলবেন। প্রত্যেকটা শিবির দ্বারা দেখেন এই নিয়ন্ত্রিত, জায়গায় দেখেন প্রমাণিত হয়েছে। ছাত্র দলের যে রাজনীতিটা, এখানে মনে করেন যে অনেক ধরনের তারা যেহেতু ক্ষমতায় আছে এবং তাদের পলিটিক্স বলা যায় যে অনেকটা ক্ষমতাসীন, ইতিপূর্বে যেরকম পলিটিক্স তারা চর্চা করছিল হয়তোবা সেরকম পলিটিক্সই তারা ক্যাম্পাসে করতে যাচ্ছে। তো যার ফলে যেটা হয়েছে যে মনে করেন যে বিভিন্ন ধরনের একেবারেই শেষ syndicate, দিকে। আশপাশের বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সাথে তারা জড়িত হওয়ার কারণে তারা নানাবিধ অপরাধে জড়িয়ে যায় এবং এই শিক্ষার্থীরা যদি এটার প্রতিবাদ জানায় তাহলে হচ্ছে যে কাউকে আসলে শিবির ট্যাগ দেওয়া যায় আর কি। শিবির ট্যাগ দেওয়া গেলে দেখেন আমি যদি আপনাকে একটু ঢাকা জি, আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে একেবারে শেষ অন্তত যদি বলি যে সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে, প্রায় 15,000 ভোট, সবাই কি শিবির করে? মেয়েরা তো বেশি ভোট দিয়েছে। না, নির্বাচন শিবির হয়েছে, করে। সেখানে অনেকেই তো ভোট দিয়েছে, সেটা দলীয় তো কর্মী, এটাই তো সাধারণ একটা ব্যাপার। শিক্ষার্থী। তো এখন আপনি তো তাদেরকে শিবির বলতে পারেন না। তারা শিবিরের 1.5 বছরের কাজ দেখেছে, তাদের আজকে ভালো বুটেক্সে লেগেছে, একটি সংবাদ সম্মেলন এইজন্যই হয়েছে। তাদের মানে দাবি জানিয়েছে। আমি মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের যে ভয়েস তৈরি হয়েছে সে ভয়েসকে সাংবাদিক মাসুদ কামালের কাছে আমরা একটু আসতে চাই একটু অন্য প্রসঙ্গে। ছাত্র রাজনীতি নিয়ে তো কথা হলোই, শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন সেটি নিয়ে কূটনৈতিক সফলতার কথা বলা হচ্ছে, যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সরকার খুব বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছে, এটি প্রশংসিত হচ্ছে। একই সাথে আবার নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এই ধরনের একটি প্রেস কনফারেন্স হতে পেরেছে ভারতে। আপনি কিভাবে দেখছেন? আমি দুটার সঙ্গে একটার সঙ্গে একমত না। যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, বিশেষ করে প্রেস রিলিজ যেটা দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন ছিল না, আপনার প্রেস সেক্রেটারি ছিল না, শফিকুল আলম, ওর ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে আমার কাছে। মানে এই ধরনের অ্যারোগেন্সি, এটা কূটনীতির ভাষা না, দিস ক্লিয়ার। এটা আমার কাছে একদমই অপছন্দ। সেই প্রেস সচিব তো নাই, এই সরকারই তো এটা লিখেছে নাকি? নাই, হয়তো আমি বললাম তো ওরকম মনে হয়েছে, উনি আসেন এটা তো আমি বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে ওই মানসিকতার কেউ লিখেছে এটা, আমার কাছে এটাকে মনে হয়েছে। এটা কোনো কূটনীতির ভাষা হইতে পারে না। এভাবে বলে আপনি কি লাভ করছেন? কোনো কিছু অর্জন করতে পারছেন এটা নিয়ে? পারেন নাই তো রে ভাই। ওরা বলে গেছে, আপনারা দাবি জানাইছেন যে ওনার জন্য না হয়, ওনাকে আপনারা এটা করতে দিয়েন না, দাবি জানাইছেন। তার 2 দিন পরে তারা অনুষ্ঠানটা করছে, করার পরে তারপরে আপনি এরকম প্রেস রিলিজ দিলেন তড়িঘড়ি কিনা। আবার এটা 8 বার এডিট করছেন আপনি, ওদের পেজে 8 বার দেওয়া হয়েছে, 8 বার এডিট করা হয়েছে। তার মানে ওরা নিজেরাও কনফিউজ ছিল এটা দেওয়া ঠিক হচ্ছে কিনা, এভাবে ঠিক হচ্ছে কিনা। এই প্রেস রিলিজটাতে সমস্যা কোথায়? আপনার সমস্যা হলো এইটাই যে আপনি শুনেন ভাই, কথা হলো একটা জিনিস, এটা জন্য আপনি বলে ফেলাবেন, এটা আপনার পাবলিক করে ফেলাবেন, আপনার ব্যাক করতে পারবেন না। কিন্তু তো এর জন্য তো নোট ভার্বাল এনাফ ছিল। আপনি ওদের রাষ্ট্রদূতকে ডেকে বলতেন যে তুমি আমার কি বইলা গেল, কি করলা। কিন্তু এইটা দিয়ে আপনি কি করলেন? আপনি জনগণকে, দুনিয়াকে জানাইলেন যে তারা এটা করছে, তারা এটা কি কারণে, ওইখানে শেখ হাসিনা কি বললো না বললো, সে তো বিতাড়িত দেশ থেকে, তার বলার কারণে আমার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমরা এত দুর্বল, আমাদের সরকার এত দুর্বল যে শেখ হাসিনার এক হুঙ্কার আমি শেষ হয়ে যাবো, এটা ঠিক হয় নাই। আবার আরেকটা কথা বলি আপনাকে, আমি আজকে দেখলাম যে ওরা বলছে মানে আমরা এটাতে যুক্ত না। বলছে যে আমরা অনুষ্ঠানটা আমরা করিনি। দেখেন কি সুন্দর, আমরা অনুষ্ঠানটা করিনি, কিন্তু উনি যা ওইখানে যা যা বলা হয়েছে, কেবল উনি না, ওই অনুষ্ঠানে যা যা বলা হয়েছে এগুলোর সঙ্গে আমরা একমত, আমাদের অনুমোদন নাই। অনুমোদন না দিলে হলো কিভাবে? ওরা এন্ডোর্স করা, ওরা বলছে ওদের মতো, জি কথা বলছে ওদের মতো, তাদের কোনো একটা বক্তব্যের সঙ্গে ভারত একমত না। জি, এটা তো আমাদের অর্জন, আমাদের শেষ করতে হবে। কিন্তু অনুষ্ঠানে যেটা করছে ওটাতে ভারত, ইন্ডিয়া করে নাই, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান করছে, করতেই পারে। এটা করার মাধ্যমে কি এমন লস হয়েছে? বাট শেখ হাসিনা ওয়াজ অ্যালাউড টু ডু দ্যাট। নাইলে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি না চাইতো তাহলে পারতো শেখ না। হাসিনা স্ট্যাটাস ঠিক বলেন তো, তাহলে সে কি বন্দী? সে তো বন্দী না, বরঞ্চ আমরা এর প্রশ্ন করতে পারি তার স্ট্যাটাসটা কি, সে কি অতিথি? তার দেখি না কেন? জি, আমাদের শেষ করতে